প্রবাসীদের সমস্যার ৮০% সৃষ্টি হয় দেশে, সমাধানে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কূটনীতিকদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান। মশার কোনো ওষুধ ছিটাতে দেখি না। আমরা যে কারো কাছে দুঃখ দুর্দশার কথা বলবো, সেখানেও আমাদের কোনো পথ নেই। মশার উপদ্রবে নাজেহাল গাজীপুরবাসী, দীর্ঘদিন ধরে নেই নিধন কার্যক্রম। 2 বছরে 9 কোটি খরচ হলেও ফলাফল শূন্য। ওষুধ কেনাকাটায় দুর্নীতি অনুসন্ধানে দুদক। এবং ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত 38, আহত শতাধিক, অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা। তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল হাউথিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। প্রবাসীদের সমস্যার ৮০% দেশেই সৃষ্টি হয়, বাকিটা তৈরি হয় বিদেশ যাওয়ার পর। তবে সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে ফরেন সার্ভিস দিবস উপলক্ষে একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সব নিয়মকানুন মেনেও চলেন, তারপরেও কিন্তু একটা বড় অংশ থেকে যায় যারা সমস্যায় থাকেন। আমাদের এখানে বিষয়টা উল্টো। আমি একটা কথা সবসময় বলে আসছি যে আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের 80% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর 20% সমস্যা সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই 100% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে। এবং অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে আমার যদি 50 জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে 10 লক্ষ সমস্যার সমাধান করব? 5 টাকায় প্রশান্তির স্নান। পুরান ঢাকার নবাববাড়ি পুকুর নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। আইএমএফের ঋণের কিস্তি পাওয়ার অনিশ্চয়তার মধ্যেই বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সেখানেও ঋণের কিস্তির বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান ডক্টর সালাউদ্দিন আহমেদ। বাজেট উপস্থাপনের পর জুনেই আইএমএফের বাজেট সহায়তার কিস্তি পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। জানান এরপরও ঋণ না পেলে বাজেট সহায়তার জন্য মরিয়া হয়ে ছুটবে না বাংলাদেশ। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবীর রূপলের রিপোর্ট। 2023-এ $470 কোটি ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মোট 6 কিস্তিতে ঋণ দেওয়ার কথা সংস্থাটির। এরই মধ্যে 3টি কিস্তি বাংলাদেশ হাতে পেলেও চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। প্রায় 2 সপ্তাহের ঢাকা সফর শেষে বৃহস্পতিবার সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনীতি নিয়ে বেশ কিছু সন্তুষ্টির কথা জানালেও চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় করা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। তবে বাজেট সহায়তার এই অর্থ পেতে জুনের প্রথম সপ্তাহে প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই সিদ্ধান্ত জানতে চাইবেন অর্থ উপদেষ্টা। এজন্য আগামী 21 এপ্রিল ওয়াশিংটনে শুরু হতে যাওয়া বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন সম্মেলনও সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওরা আমাদের প্রোগ্রেসটা দেখেছে, ওইটা দেখে সন্তুষ্ট। ওরা বলছে ফাইনাল জিনিসটা আমরা ওয়াশিংটনে গিয়ে নেগোশিয়েট করবো বাজেট সাপোর্টের জন্য। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সেটা আমরা তুলে ধরব। এরই মধ্যে রাজস্ব বোর্ড বিকেন্দ্রীকরণ, রিজার্ভের স্থিতিশীলতায় সন্তোষ জানিয়েছে আইএমএফ। রাজস্ব বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। আমরা একেবারে একদম মরিয়া হয়ে জানি যে আইএমএফের টাকা না পেলে চলবে বা ওয়ার্ল্ড ব্যাংকে হলে ভালো হয়। তবে আমাদের যে প্রজেক্টের ব্যাপারে কিন্তু এত শর্ত থাকে না। আমাদের মেন শর্ত থাকে কি জানি বলে বাজেট সাপোর্টের জন্য, এগুলো বেশি শর্ত। ওয়াশিংটনের সম্মেলন শেষে 29 এপ্রিল অর্থ উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের ঢাকায় ফেরার কথা রয়েছে। 2 জুন ঘোষণা করা হবে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মশার উপদ্রবে নাজেহাল গাজীপুরবাসী। শুধু রাতে নয়, দিনের বেলায়ও থাকতে হচ্ছে আবদ্ধ ঘরে। মশা মারার ওষুধ কিনতে গত 2 বছরে খরচ হয়েছে 9 কোটি টাকা, কিন্তু ফলাফল শূন্য। অভিযোগ আছে ওষুধ কেনার অর্থ লোপাটেরও। এ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক, মিলেছে প্রাথমিক সত্যতাও। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট।
এ যেন মশার নগরী, দিন কিংবা রাত ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই, অতিষ্ঠ নগরবাসী। এ চিত্র প্রায় ৭০ লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরীর। শেষ কবে এই শহরের মানুষ মশার ঔষধ স্প্রে করতে দেখেছেন তা হয়তো অনেকেই ভুলেই গেছেন। ফলাফল অলিতে গলিতে আনাচে কানাচে প্রতিনিয়তই বাড়ছে মশার উপদ্রব। পরিস্থিতি এমন যে দিনের বেলায়ও থাকতে হচ্ছে আবদ্ধ ঘরে। গাড়িতে করে বা মোটরসাইকেলে করে ওরা মেন রুটগুলোতে মধ্যে মাঝে মধ্যে বলা যেটা শোডাউনের মতো সেখানে দিয়ে আবার ছবি উঠে ওরা রেখে দেয়। মশার কোনো ওষুধ ছিটাতে দেখি না এবং বর্তমানে মশার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতেছে। আমরা যে কারো কাছে গিয়ে দুঃখ দুর্দশার কথা বলবো, কাউন্সিলের কাছে যাবো, সেই সমস্যাটা সেখানেও আমাদের কোনো পথ নেই, আমরা কাউকে পাচ্ছি না। মশা নিয়ে গাজীপুরবাসীর এমন অভিযোগের শেষ নেই। রাজনীতির নানা বাঁকে ঘটে নানা ঘটনা, কর্তৃপক্ষ বদলায় কিন্তু এই পরিস্থিতির হয় না উন্নতি। এমন বাস্তবতায় এই মশাই যেন নগরীর স্থায়ী বাসিন্দা। মশা নিধনের দায়িত্বে থাকা গাজীপুর সিটি কর্পোরেশন নাকি এরই মধ্যে বহু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে গেল ২ বছরে মশা মারার ঔষধ কিনতেই খরচ হয়েছে প্রায় ৯ কোটি টাকা। ফলাফল ঘুরে ফিরে সে একই। স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন ওঠে, মশা মারতে কর্তৃপক্ষের সদিচ্ছা আছে তো? বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও কেন মশা থেকে স্বস্তি মিলছে না নগরবাসীর? এই প্রশ্নের জবাব নেই কারো কাছেই। দীর্ঘদিন ধরেই গুঞ্জন এই ওষুধ কেনা নিয়েই নগর ভবনে চলছে শুভঙ্করের ফাঁকি। এরই মধ্যে মশা মারার নামে বিপুল পরিমাণ অর্থ লোপাটের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। পাওয়া গেছে প্রাথমিক সত্যতাও। বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছি। সম্পূর্ণ রেকর্ডপত্র যাচাই বাছাই করে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে উপস্থাপন করব। আশা ছিল নতুন বাংলাদেশে হয়তো টনক নড়বে কর্তৃপক্ষের, তবে সেই আশায়ও গুড়ে বালি। সব জেনে শুনেও যেন নির্বিকার নগর প্রধান। নিজেরা ব্যবস্থা না নিলেও আশ্বস্ত করেছেন দুদকের তদন্তে সহায়তা করবেন। দুদক যে না, এটা আমি ইনফরমেশন আমার কাছে ডিটেইল নাই, আমি বলতে পারবো না। না, যদি দুদক পায় আর কি, পাইলে করুক, আমাদের তো আপত্তি, আমি তো চাই করুক। হ্যাঁ, আমি চাই করুক, আমি যত সহযোগিতা লাগে আমি হেল্প করব। দুর্নীতিবাজ কিছু কর্মকর্তার জন্য গুরুত্বপূর্ণ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এমন বাস্তবতায় শিগগিরই ব্যবস্থা না নিলে আসছে ডেঙ্গু মৌসুমে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। নেয়ার কথা ইতালি, কিন্তু লিবিয়ার বন্দিশালায় আটকে রেখে চালানো হয় পাশবিক নির্যাতন। ভিডিও কলে পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ। ভিটেমাটি বিক্রি আর চড়া সুদে লাখ লাখ টাকা মাফিয়াদের হাতে তুলে দিলেও খোঁজ মিলছে না মাদারীপুরের শিবচরের অর্ধশত যুবকের। হোতা আব্দুল কালাম মুন্সি গ্রেফতারের পর জামিনে বেরিয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করায় বাড়ছে আতঙ্ক। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। পুলিশ বলছে, মানব পাচার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে শিগগিরই দেয়া হবে অভিযোগপত্র। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুরের শিবচরের নীলক্ষী ইউনিয়নের দক্ষিণ চর কামারকান্দি গ্রামের দুবাই প্রবাসী মাসুদ মোল্লা মুঠোফোনে যোগাযোগের পর ছোট ভাই সোহাগ মোল্লাকে সরাসরি ইতালি পাঠাতে দালাল চক্রের সঙ্গে চুক্তি হয় 14 লাখ টাকায়। 1 বছর আগে সোহাগকে প্রথমে শ্রীলঙ্কা, মিশর, পরে সবশেষ নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে মাফিয়াদের বন্দিশালায় আটকের পর নির্যাতন চালালে কয়েক দফা মুক্তিপণের 45 লাখ টাকা দিলেও খোঁজ নেই সোহাগের। ইতালি নেওয়ার কথা বলে আমাদের লিবিয়া নিয়ে আমাদের বাইরে এই পরিমাণ মাফিয়া দিয়ে মারধর করছে। 51 লাখ টাকা আমার কাছে নিয়েছে আর কি। তাদের ছেলে যে খোঁজ পাইতেছে না, প্লাস আমারই এলাকার পার্শ্ববর্তী বড় ভাই, তো এটার সুস্থ তদন্ত চাইতেছি আর সঠিক বিচার চাইতেছি। শুধু সোহাগ মোল্লাই নয়, শিবচর উপজেলার সোহেল আহমেদ, মাসুম মুন্সি সহ অর্ধশত যুবক ভাগ্য বদলের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে একইভাবে এখন জিম্মি লিবিয়ায়। কারো কারো খোঁজ মিলছে না 2 মাস ধরে। স্বজনদের অভিযোগ, মানব পাচার চক্রের সক্রিয় সদস্য সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হোসেনেরহাট এলাকার আবুল কালাম মুন্সি ও তার সহযোগীদের প্রলোভনেই ঘটছে এমন ঘটনা। একাধিক মামলা হলে কালামকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ, পরে জামিনে বেরিয়ে ভুক্তভোগীদের উল্টো মামলা দিয়ে হয়রানি করায় বাড়ছে আতঙ্ক। মামলায় 2 মাস জেল খাটছে, জেল খেটে জামিনে বেরিয়ে এসে আমাদের নামে উল্টা মামলা করতেছে। দালালে ওই যে পোলা বড় পোলা মারিয়া লাগবে, আমাকে ধরে নিয়ে যাবে, এটা করবে সেটা করবে, মানে এই নানান খালি হুমকি ধুমকি দিতে আছে। অভিযুক্ত দালালদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও চলছে তদন্ত। আমরা আসামি গ্রেফতার করছি এবং আসামিদের সাথে যারা সহযোগী রয়েছে তাদেরও গ্রেফতারের প্রচেষ্টা চলমান রয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, মুক্তিপণের অধিকাংশ টাকা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।
ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তের পর দেশটি থেকে সুতাবাহী কোনো ট্রাক ঢুকছে না বেনাপোল বন্দরে। বস্ত্র খাতের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্থানীয় শিল্পের সুরক্ষা হিসেবে দেখলেও নেট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর দাবি এর মাধ্যমে ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক শিল্প। বেনাপোল প্রতিনিধি আজিজুল হককে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন MS আরেফিন। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 450 থেকে 500 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। এর মধ্যে 60 থেকে 70 ট্রাকে থাকে গার্মেন্ট শিল্পে দরকারি সুতা। তবে গেল মঙ্গলবার থেকে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করেছে সরকার। সুতা আমদানি না হওয়ার কারণে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি অনেক কমে গেছে। এখন সুতা এই বন্দর দিয়ে আসছে না, তবে অন্যান্য পণ্যের যেই আমদানি সেটি অত্যন্ত স্বাভাবিকভাবেই চলছে। ভারতীয় সরকারের সহায়তায় দেশটির উৎপাদকরা তুলনামূলক কম দামে সুতা রপ্তানি করে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজার নষ্ট করছে, এমন দাবি করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA বলছে, দিন শেষে সরকারের টনক নড়ায় যেমন সুরক্ষা পাবে স্থানীয় শিল্প, তেমনি বাড়বে উৎপাদন সক্ষমতা। ইন্ডিয়া থেকে সুতা কিন্তু আপনি সিপোর্ট দিয়েই 70% ইম্পোর্ট হয়, শুধু 30 to 25% সুতো ইম্পোর্ট হয় বাই রোড দিয়ে। এবং এই বাই রোড দিয়ে আনার কোনো যৌক্তিকতা আমি দেখি না। যে জায়গায় আপনি বাই রোড দিয়ে আনলে সুতার দাম বাড়ে, বাই রোড দিয়ে আসলে সুতার টাইম লাগে, তো সেই দিক দিয়ে যদি কোনো স্মাগলিং না হয় তাহলে কেন বাই রোড দিয়ে মাল আসতেছে? তবে BTMA এর এমন দাবির সঙ্গে একমত নয় নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই। সংগঠনটির দাবি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়বে। কেন আমরা ইন্ডিয়া থেকে আনি, সুতার দাম আমরা ইন্ডিয়াতে কম পাই বলে। ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলি মূলত বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর শর্ট লিড টাইমের যে অর্ডারগুলো আমরা ক্যারি করতাম সেটা আমরা হয়তো আর নিতে পারবো না। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ থাকলেও সমুদ্রপথ ও আকাশপথে আমদানি চালু রয়েছে। আর গত 11 এপ্রিলের আগে ভারত থেকে স্থলপথে সুতা আমদানির জন্য খোলা ঋণপত্রের বিপরীতে স্থলবন্দর দিয়েই ওই সুতার চালান আনতে পারবেন আমদানিকারকরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। হঠাৎ বাড়ছে পেঁয়াজের দাম, তবে কমেছে ব্রয়লার মুরগির দাম। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় বাজারে অন্যান্য দিনের তুলনায় ক্রেতা সমাগম কিন্তু কিছুটা বেশি। যেহেতু সপ্তাহের অন্যান্য দিন তেমন বাজার করার সুযোগ হয়ে ওঠে না রাজধানীবাসীর, তাই এই শুক্রবার দিনটাকেই তারা বেছে নেন বাজারের জন্য। আমরা সকাল থেকে বাজার ঘুরে দেখেছি, বাজার পরিস্থিতি বেশ স্বাভাবিক থাকলেও কিন্তু বেড়েছে পেঁয়াজের দাম। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 20 টাকা বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে পেঁয়াজ। গেল সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছে 40 টাকা কেজিতে, বর্তমানে কিন্তু সেই পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজিতে। এই নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে যেহেতু পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই খুচরা বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে সবজির বাজারও কিন্তু বেশ কিছুটা চড়া। গ্রীষ্ম মৌসুমের সবজি নতুন করে বাজারে আসায় দাম একটু বেশি বলে বলছেন বিক্রেতারা। কিছুদিন পর সরবরাহ যখন আরও বাড়বে তখনই দাম কিন্তু কমে যাবে বলে দাবি করেছেন বিক্রেতারা। আমি যদি জানিয়ে রাখি, করলা কিন্তু বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, পটল বিক্রি হচ্ছে বর্তমানে 80 টাকা কেজিতে, বেগুনের কেজি কিন্তু 80 থেকে এখন 100 টাকা মানভেদে বেগুন বিক্রি হচ্ছে। তবে লেবুর দাম কিন্তু বেশ সহনীয় পর্যায়ে রয়েছে, 40 থেকে 50 টাকা ডজন বিক্রি হচ্ছে লেবুর। এদিকে মিনিকেট চালের দাম কিন্তু আগের মতো থাকলেও গেল 3-4 দিন যাবৎ কেজিতে 8 আনা থেকে 1 টাকা বেড়েছে 28 চাল, মোটা চাল আর নাজির চালের দাম। বিক্রেতারা বলছেন পুরাতন চালের দাম এখন একটু বেশি, কারণ এর মৌসুম এখন শেষের দিকে, সামনে নতুন চাল আসবে। নতুন চাল যখন আসবে বাজারে তখন কিন্তু বাজারে চালের দাম কিন্তু কমার আশা করছেন বিক্রেতারা। এদিকে কিন্তু মুরগির মাংসের দাম কিন্তু কমেছে। গেল সপ্তাহের তুলনায় কেজিতে কিন্তু 10 থেকে 15 টাকা কমেছে মুরগির মাংসের দাম। ব্রয়লার কিন্তু এখন বিক্রি হচ্ছে 165 টাকা কেজিতে। ব্রয়লার মুরগির মাংস যেটি গেল সপ্তাহে বিক্রি হয়েছে 180 টাকা কেজিতে। সোনালী মুরগির মাংস এখন বিক্রি হচ্ছে 250 টাকা কেজিতে, যেটা গেল সপ্তাহে ছিল 270 টাকা কেজি। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। রাজধানী কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়।
এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিনে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছে। ঠিক আমার পাশে দেখতে পাবেন অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি সমুদ্রের যে বালিয়াড়ি রয়েছে সেই বালিয়াড়ি থেকে শুরু করে যে সমুদ্রের যে নোনা জল, সব জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষ আর মানুষ। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, সেই ক্ষেত্রে সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট পর্যন্ত যে দীর্ঘ 3 কিলোমিটার, এই 3 কিলোমিটার জুড়ে কিন্তু মানুষের চাপটা বেশি থাকে। আমরা আজকে দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ সমুদ্র সৈকতের বালিয়াড়িতে যেমন আনন্দ করছে, ঠিক তেমনি সাগরের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে আনন্দে মেতে রয়েছে। বেলা যতই বাড়ছে মানুষের আগমন তত বাড়ছে এবং কক্সবাজার সমুদ্র সৈকত ততই বেশি আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। আমরা লক্ষ্য করছি বালিয়াড়িতে যেমন পর্যটকরা তারা দৌড়াদৌড়ি করছেন, ছবি তুলছেন, আবার অনেকে দেখছি যে সমুদ্রে যে জলরাশি রয়েছে সেই জলরাশিতে সমুদ্র স্নান করছেন। পাশাপাশি জেটস্কি রয়েছে, জেটস্কি যুগে গভীর সাগর তারা ঘুরছেন। পাশাপাশি যে টিউব রয়েছে, টিউব যুগেও কিন্তু সমুদ্রে গা ভাসিয়ে তারা আনন্দ করছেন। বেশিরভাগ মানুষই কিন্তু আমরা লক্ষ্য করেছি পরিবার পরিজন নিয়ে এসেছে, আবার অনেকেই বন্ধু বান্ধবদের নিয়ে এসেছে, আবার অনেকেই দেখছি প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছেন। তারা যেটি বলছেন, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন থাকে, এই সাপ্তাহিক ছুটির দিনকে বেছে নিয়ে তারা দেশের দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছেন এবং তাদের যে বিশাল সমুদ্র সৈকত দেখার যে স্বপ্ন সেটি পূরণ করছেন। অনেকেই একবার এসেছেন, আবার অনেকে বলছেন কয়েকবার এসেছেন, আবার অনেকেই বলছে বছরে তারা বহুবার এসেছেন সমুদ্র সৈকত। তারপরে তাদের এই যে সমুদ্র সৈকতে দেখার যে স্বাদ সেটি তারা মিটছে না। পাশাপাশি এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে আমরা সমুদ্র পাড়ে দেখতে পাচ্ছি হকারের যে উৎপাত সেটি বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা বীজকর্মী রয়েছে তারা মাইকিং করছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে যাতে পর্যটকরা বিব্রত বোধ না করে। অন্যদিকে যারা লাইফগার্ড কর্মী রয়েছে, যেহেতু সাগর বৈরী, ঢেউ বেড়েছে, তার কারণে যারা পর্যটকরা সমুদ্র স্নান করছেন তাদের নিরাপত্তায় তারা সজাগ রয়েছেন এবং মাইকিং করে যাচ্ছেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এছাড়াও রয়েছে পতাকাগুলো বিভিন্ন পয়েন্টে লাল হলুদ পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে যারা পর্যটকরা সমুদ্র স্নান নামছেন তারা যাতে লাইফগার্ড কর্মী যে সতর্ক অবস্থা সেটি মেনে চলেন। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। এবার নবাববাড়ি পুকুর নিয়ে রিপোর্ট। পুরান ঢাকার বিভিন্ন অংশে ছড়িয়ে আছে বহু ঐতিহাসিক স্থাপনা, যেগুলো শুধু ইট পাথরের কাঠামোই নয়, বরং এক একটি অতীতের গল্প বয়ে নিয়ে চলেছে। এমনই একটি ঐতিহ্যবাহী স্থান নবাববাড়ি পুকুর। 2 শতাব্দী পুরনো এই পুকুর একসময় ছিল নবাব পরিবারের ব্যবহারের জন্য, কিন্তু এখন এটি স্থানীয়দের জন্য বিনোদনের জায়গা। মোবারক হোসেন শুভকে সঙ্গে নিয়ে আবুল কালাম আজাদ এবং সেলিম আহমেদের ক্যামেরায় বিস্তারিত শবনব নিবিড়ের রিপোর্টে। 52 বাজার 53 গলির শহর পুরান ঢাকা। চারদিকে হাঁক ডাক আর কোলাহলের মাঝে এই ব্যস্ত নগরীতে শীতল স্বস্তি পাওয়া দুষ্কর। ঢাকাবাসীর স্বস্তির আশ্রয় ইসলামপুরের ঐতিহ্যবাহী নবাববাড়ি পুকুর। প্রায় 200 বছর ধরে এটি গোসল, সাঁতার আর অবসরের জায়গা হয়ে আছে সাধারণ মানুষের জন্য। এই গোলাকৃতির পুকুরটি নবাব পরিবারের ব্যবহারের জন্য তৈরি হলেও কালের পরিক্রমায় এটি স্থানীয়দের জন্য উন্মুক্ত হয়ে যায়। মাত্র 5 টাকার বিনিময়ে এখানে প্রতিদিনই অনেকে গোসল করতে আসেন। বাদামতলির তন আসি আমরা গোসল করতে, পরিবেশ ভালো, এই জন্য আসি আমরা এনে গোসল করি ডুবাইয়া। ঢাকা শহরে এভাবে কোনো পুকুর নাই, আর আমরা এখানে এসে অনেক মজা করি, খেলাধুলা করি। এই এলাকায় যারা আমরা বসবাস করি আমাদের একটি করবেন যে এটা আমাদের একটা অক্সিজেন। আব্দুল আলিমের আমলে নবাবদের স্ত্রীরা ছিল, ওনারা গোসল করার জন্য আসতো। তখন এটা খুবই ছোট ছিল, তো এটা ওনার আমলে উনি সুন্দর করে লোক লাগিয়ে সুন্দর করে একটা গোল শেপের মধ্যে এটা কাটা হয়েছিল। তো তখন থেকে এটার নাম মানুষ বলতো, লোকে মুখে প্রচলিত যে গোলতালাব গোলতালাব। ঐতিহাসিক এই পুকুরের চারপাশে সারি সারি নারকেল গাছ আর পুরনো স্থাপত্য শৈলীর ঘাটলা এঁকে দিয়েছে অন্যরকম সৌন্দর্য। তবে একাধিক মামলার জটিলতা ও নবাব পরিবারের অভ্যন্তরীণ বিরোধের কারণে পুকুরটি দীর্ঘদিন অরক্ষিত ছিল। বাপদাদা আমলের পুকুরটা অনেক বছরের, নব ফ্যামিলি, এটা আমরা এটা বাঁচায় রাখছি, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের। সংস্কারের অভাবে ধীরে ধীরে পুকুরের পরিবেশ কিছুটা নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। সরকারি গ্যাজেটে এর নাম ইসলামপুরের গোলতালাব হলেও স্থানীয়দের কাছে এটি নবাববাড়ি পুকুর নামেই পরিচিত। নবাববাড়ি পুকুর শুধু একটি জলাশয় নয়, এটি ইতিহাসের একটি জীবন্ত দলিল। সময়ের বিবর্তনে অনেক কিছু বদলেছে, শুধু বদলায়নি এই
পুকুরের নবাবী আমলের ঐতিহ্য বহন করে চলা। আর এই ঐতিহ্য রক্ষার্থে প্রয়োজন সকলের সচেতনতা এবং সুউদ্যোগ। নবাববাড়ি পুকুর থেকে শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশগামী শ্রমিকদের সমস্যার ৮০% সৃষ্টি হয় দেশে, সমাধানে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কূটনীতিকদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।